আর এসেই জোরে দরজা লাগিয়ে দিল। জোরে দরজা লাগানোর ফলে আতিয়া ভয় পেয়ে গেল। সে জানালা থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখল আবরার দাঁড়িয়ে আছে, ভীষণ অগোছালো। চোখ দুটো লাল টুকটুক করছে, চুলগুলো এলোমেলো করা, শার্টের বোতাম খোলা কয়েকটা, টাইটা ঢিলা করে রাখা, গায়ের কোটটা হাতে। আতিয়া যখন আবরারকে আপাদমস্তক দেখতে ব্যস্ত, তখনই আবরার আতিয়ার কাছে আস্তে আস্তে নিজের হাতে থাকা কোটটা বেড়ে ছুঁড়ে মারল। আতিয়া কোনো কিছু না বলে ওইভাবে চুপচাপ বসে রইল। ওর আসলে আবরারের সাথে কোনোরূপ কথা বলতে ইচ্ছে করছে না, তাই চুপ রইল। আবরার আতিয়ার কাছে এসে হুট করে আতিয়ার দুই পাশে বেড়ে হাত দিল। তারপর আতিয়ার দিকে একটু ঝুঁকে আসলো। আতিয়া এখন ওইভাবে চুপচাপ আছে, কোনোরূপ কথা বলছে না। আবরার আতিয়ার এত কাছে আসছে যে দুজনের গরম নিঃশ্বাস একে অপরের উপরে পড়ছে। আবরারের গরম নিঃশ্বাস আতিয়ার মুখে আছড়ে পড়তেই আতিয়া চোখ বন্ধ করে নিল। আবরার ভ্রুকুচকে হিসিয়ে বলল, আমাকে ইগনোর করছিস? আবরারের প্রশ্নের উত্তর আতিয়ার দিতে ইচ্ছে করছে না। এক প্রকার আতিয়া কোনোভাবেই আবরারের সাথে কথা বলতে চাচ্ছে না, তাই সে এইবার আবরারের থেকে মুখ ঘুরিয়ে নিল, যার জন্য আবরার রেগে গেল। সে এইবার আতিয়ার গাল চেপে ধরল, এত জোরে চেপে ধরেছে যেন এক্ষুনি গাল খুলে হাতে চলে আসবে। আতিয়ার প্রচণ্ড ব্যথা করছে, তবুও সে কোনো কথাই বলছে না, নীরবে চোখের পানি ফেলছে। আতিয়ার চোখের পানি আবরারের রাগে ঘি ঢালার মতো ছিল। সে আরও জোরে আতিয়ার গাল চেপে ধরে রাগে গজগজ করতে করতে বলল, তোর সাহস কত? তুই আবরার ফাহাদকে ইগনোর করছিস? হ্যাঁ, খুব তেজ তোর এই রূপ যৌবনে, তাই না? কত নাগরকে দিয়ে নিজের জ্বালা মিটিয়েছিস। হ্যাঁ, ছি, ভাবতেও আমার লজ্জা লাগছে তোর মতো মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। গায়ে পড়া ইডিয়েট মেয়ে একটা, ছি। আবরারের থেকে নিজের ক্যারেক্টার নিয়ে এত এত খারাপ কথা বলাই ও আতিয়া কিছু বলো না, শুধু চুপচাপ নীরবে চোখের পানি ফেলতে লাগলো। এইদিকে আতিয়া এখনও নীরব আছে, কোনো কথাই বলছে না। এটা দেখে আবরার ভ্রুকুচকে বলল, কি হলো, কথা বলছিস না কেন? মুখে কি কুলু পেটে আছিস নাকি কোনো নাগ? আবরারের প্রতি কথায় নাগর নাগর করায় আতিয়া আর সহ্য করতে পারল না। আতিয়া বহু কষ্টে মুখ দিয়ে উচ্চারণ করল, স্টপ মিস্টার আবরার ফাহাদ, স্টপ। এইবার আপনার ওই মুখে আমার নাম এত খারাপ অপবাদ দেয়া বন্ধ করুন। আবরার আবারও আতিয়ার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমি খারাপ অপবাদ দিচ্ছি নাকি তোর খারাপ কাজগুলো আমি বাহিরে প্রকাশ করছি? লজ্জা করে না আমার বাসায় থেকে আবার আমার বাসায় তোর নাগর নিয়ে আসিস? আবরারের এমন কথা শুনে আতিয়া অবাক হয়ে গেল। সে অবাক চোখে আবরারের দিকে তাকালো, যা দেখে আবরার বলল, চোখ নামা, তোর এই নষ্ট চোখ দিয়ে আমার দিকে একদম তাকাবি না, নয়তো চোখ উপড়ে ফেলবো, তখন নাগরদেরও দেখতে পারবি না। আতিয়া আবরারের হাত নিজের গাল থেকে সরাতে সরাতে বলল, আমি জানি না আপনি কোন নাগরের কথা বলছেন, কিন্তু বিশ্বাস করেন আমার কোনো নাগর নেই যেটাকে আমি আমার বাসায় আনবো। আতিয়ার এই কথা শোনা মাত্রই আবরারের আরও রাগ হলো। রাগে মাথা দাবালনের আগুনের মতো দাউ দাউ করতে লাগলো। ও বিকালে দেখেছে একটা ছেলে আতিয়ার রুমে গেছিল, কিন্তু কি করেছে এটা দেখেনি। বাট আবরার জানে তো একটা ছেলে আর একটা মেয়ে এক রুমে কী করতে পারে। আর আবরার আতিয়া ডিটেলস সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছে এ আতিয়ার কোনো দুঃসম্পর্কেরও কাজিন ভাই নেই। আর এখন আতিয়াকে এসব বলছে, তাদের আতিয়া একটার উপরে একটা মিথ্যা কথা বলছে, যার দরুন আবরারের রাগ আকাশ ছুঁই ছুঁই। আবরার এইবার আতিয়াকে ছেড়ে দিয়ে বেড থেকে ধাক্কা মেরে ফেলে দিল। এত তাড়াতাড়ি এসব করলো যে আতিয়া কোনো কিছু ধরে নিজের ব্যালেন্স রাখতে পারল না। সে বেড থেকে নিচে পড়ে গেল। বেডের পাশে টি টেবিল ছিল। আতিয়াকে আবরার ধাক্কা মারায় আতিয়া সেই টি টেবিলের কাছে গিয়ে পড়ল, যার দরুন টেবিলটা ভেঙে গেল। সেই টি টেবিলের কাজ আতিয়ার শরীরে বিঁধে গেল। আতিয়া এইবার জোরে চিৎকার দিল, তারপর সেখানে অজ্ঞান হয়ে পড়ে রইল। একে তো শরীর দুর্বল, তার মধ্যে শরীরে কাজ বাঁধায় রক্ত বেরোচ্ছে, আর ব্যথা সহ্য করতে না পেরে ওইভাবে অজ্ঞান হয়ে গেল। এদিকে আতিয়ার চিৎকার শুনে মিসেস মোহনা আর মিস্টার নাফিস সহ বাড়ির সার্ভেন্টরা দৌড়ে আতিয়ার রুমে আসলো। এসে দেখলো আতিয়া মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
আর তার পাশে আবরার চুপচাপ দাঁড়িয়ে আছে। আতিয়ার এমন অবস্থা দেখে মিসেস মোহনা আতিয়াকে চিৎকার দিয়ে ডাকতে ডাকতে আতিয়ার কাছে গিয়ে তার পাশে বসলো। আতিয়ার পাশে বসে আতিয়ার এমন অবস্থা দেখে হু হু করে কান্না করে দিল। আতিয়াকে বুকে জড়িয়ে ধরে এদিকে আবরার একইভাবে দাঁড়িয়ে আছে। মিস্টার নাফিস সেলিম এবার আবরারের কাছে এসে থমথমে গলায় বলল। এইসব কি করে হলো আপনার? আবরার ভাবলেশীনভাবে উত্তর দিল। আমি করেছি এইসব। আবরারের এমন কথা শুনে সবাই আবরারের দিকে তাকিয়ে যা দেখে আবরার বিরক্তিকর কণ্ঠে বলল। এইভাবে আমার দিকে তাকানোর কি আছে? আমি কি অন্য জগৎ থেকে উঠে আসছি? আর হ্যাঁ, এইসব নাটক বন্ধ করলে খুশি হব। ওই মেয়ের তেমন কিছুই হয়নি, জাস্ট সেন্সলেস হয়ে গেছে। পানি দিলে এক্ষুনি ঠিক হয়ে যাবে। আর আমার একটা কথা, আমি এই বিয়েতে আর থাকতে পারবো না। বিশেষ করে এই নোংরা মহিলার সাথে আমি জীবনেও সংসার করব না। আবরারের প্রথম কথা শুনে সবাই আবরারের প্রতি রাগ হলেও আবরারের শেষের কথা শুনে সবাই আবরারের দিকে অবাক হয়ে তাকালো। মিসেস মোহনা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। তার মানে তুই এখন দিয়ে? মিসেস মোহনার কথা শেষ করতে না দিয়ে আবরার বলল। যদি আই ওয়ান্ট ডিভোর্স, দাদি আই ওয়ান্ট ডিভোর্স। আমার ডিভোর্স চাই। আর হ্যাঁ, বেশি কিছু করা লাগবে না, জাস্ট একটা সই দিতে হবে এই মেয়ের। আমি কাগজ রেডি করে দিচ্ছি। আর আমার গুরুত্বপূর্ণ কাজ পড়াই, আমি কানাডা যাব। কালকে রাতে আমার ফ্লাইটের মধ্যে ডিভোর্সের সব কাজ আমি কমপ্লিট করে নিব। এই কথা বলে আবরার আর কারোর কোনো কথার উত্তর বা প্রশ্ন না শুনে ওইভাবে রুম থেকে বেরিয়ে আসলো। আর এইদিকে মিসেস মোহনা আতিয়াকে নিজের বুকের মধ্যে চেপে ধরে বলল। না না, আমি আমার দাদুমণিকে কোথাও যেতে দেব না। এই ডিভোর্স আমি হতে দেব না। কাগজ আসবে, আমি ছেড়ে দেব। আমার দাদুমণিকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। বউয়ের এমন পাগলামো দেখে মিস্টার নাফিস সেলিম তার বউয়ের পাশে বসে মিসেস মোহনার কাঁধে হাত রেখে বলল। দাদুমণিকে আগে ডাক্তার দেখাতে হবে। দেখো এখন সেন্সলেস হয়ে পড়ে আছে। তুমি জামা চেঞ্জ করার ব্যবস্থা করো, আমি ডাক্তারকে কল দিচ্ছি। এই বলে মিস্টার নাফিস উঠতে নিলেই মিসেস মোহনা মিস্টার নাফিসের কলার টেনে ধরে তার বুকে মাথা দিয়ে ফুপাতে ফুপাতে বলল। ওগো, আমাদের আবার এমন করছে কেন? ও আমাদের দাদুমণিকে এভাবে মারলো কেন? আর কেন বা আমার দাদুমণিকে খারাপ মহিলা বললো? আবার ডিভোর্সও ও দিতে চাচ্ছে। আমি জীবনে এই বিয়ে ভাঙবো না। যখন ডিভোর্সের কাগজ দেবে আমি সঙ্গে সঙ্গে ছেড়ে ফেলবো। আমার দাদুমণিকে আমি আমার থেকে দূরে সরাবো না। আর আবার কেউ আমি বোঝাবো। তুমি দেখো, সব ঠিক হবে। মিস্টার নাফিস নিজের চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে ফেলল। তারপর তার বউয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। হুম ঠিক- সব ঠিক হবে। এখন দাদুমণির জামা চেঞ্জ করে বেডে শুয়ে দাও, আমি ডাক্তারকে কল দিচ্ছি। এই বলে মিস্টার নাফিস ডাক্তারকে কল দিতে চলে যায়। আর মিসেস মোহনা একটা মহিলা সার্ভেন্টকে সাথে নিয়ে আতিয়ার জামা চেঞ্জ করে দিল। তারপর তাকে বেডে শুইয়ে দিল। ডাক্তার এসে আতিয়াকে চেক করলো। তারপর যে জায়গাগুলোতে কাজ বিঁধেছে সেই জায়গাগুলোতে সুন্দর করে ডেটল দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। তারপর আতিয়াকে একটা ঘুমের ইঞ্জেকশন দিল আর কিছু ওষুধ লিখে দিল। ডাক্তার চলে যেতে মিস্টার নাফিস আর মিসেস মোহনা আতিয়ার মাথার দুই পাশে দুজন বসে রইল যতক্ষণ না আতিয়া ঘুম থেকে ওঠে। সেই দিনের পরে কেটে গেল 1 মাস। এই 1 মাসের মধ্যে আতিয়া অনেক অসুস্থ হয়ে গেছে। মিসেস মোহনা আর মিস্টার নাফিস সবসময় আতিয়াকে নিজের কাছে রেখেছে, কখনো চোখের আড়াল করেনি। এই 1 মাস আবরার বাসায় নেই। আবরার তার পরের দিনই কানাডা চলে গেছে। আজ 1 মাস হলো, এখনও দেশে ফেরেনি আর একটা কল পর্যন্ত করেনি। আবরার যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল তখন একটা পেপার নিয়ে আবরার আতিয়ার রুমে আসে। এসে দেখে আতিয়া ঘুমিয়ে আছে আর মিসেস মোহনা আতিয়ার পাশে বসে আছে। আবরারকে রুমে ঢুকতে দেখে মিসেস মোহনা নিজের শাড়ির আঁচল দিয়ে আতিয়ার মুখ ঢেকে ফেল, যাতে করে আবরার আতিয়ার মুখ দেখতে না পারে।
আবরার এইসব কিছু দেখলো, তবুও কিছু বলল না। সে শুধু পেপারটা মিসেস মোহনার হাতে দিয়ে বলল, ও তো দেখছি এখন ঘুমিয়ে আছে। ও যখন উঠবে তখন সাইন করে নিতে বলবে। আর কিছু করা লাগবে না, শুধু সাইন করলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর আমি এখন চলে যাচ্ছি, ভালো থেকো, দাদার খেয়াল রেখো, নিজেও যত্ন নিও। এই বলে মিসেস মোহনার থেকে কোনো কথার আশা না করে ওইভাবে রুম থেকে বেরিয়ে গেল। আবরার রুম থেকে বেরিয়ে যেতেই মিসেস মোহনা হাতে থাকা আবরারের দিয়ে যাওয়া পেপারটি ছিঁড়ে 2 ভাগ করে ফেলল। তারপর বলল, আমি বেঁচে থাকতে কখনো এই বিয়ে ভাঙতে দেব না। আমরা তুই একদিন ঠিক বুঝবি আর আমার দাদামণিকে খুঁজবি, কিন্তু জীবন ছাড়া তো তুই আর আমার দাদামণিকে পাবি না। তাই আমি চাই না আমার দাদামণি আমার থেকে দূরে থাকুক, আর না তোর থেকে। এইসব নিজের মাঝে বিড়বিড় করে মিসেস মোহনা উঠে নিচে চলে গেল কিচেনের উদ্দেশ্যে। এইদিকে মিসেস মোহনা চলে যেতেই আতিয়া উঠে পড়ল। ও এতক্ষণ ঘুমের নাটক করছিল। আবরারের সব কথা শুনেছে। আবরার ওকে ডিভোর্স দিতে চায়, ওর সাথে সংসার করতে চায় না। এইসব যখন আতিয়া শুনছিল, কেন জানি আতিয়ার খুব কান্না লাগছিল। তবুও বহু কষ্টে সে নিজের কান্না আটকিয়ে রাখছিল। এখন মিসেস মোহনা চলে যেতেই আতিয়া উঠে বসল। তারপর আবরারের দিয়ে যাওয়া ডিভোর্স পেপারটি মিসেস মোহনা 2 টুকরো করে টি টেবিলে রেখে যাওয়ায় আতিয়া সেখান থেকে পেপারটি আনলো। পেপারের 2 টুকরো একসাথে ধরল। টি টেবিলে থাকা কলমটি হাতে নিতেই আতিয়া হু হু করে কান্না করে দিল। ও আসলে বুঝতে পারছে না যে ও কান্না করছে কেন। ও তো এই নির্জীব মানুষকে ভালোবাসে না, তাহলে কেন কান্না করছে? আর ওই নির্জীব মানুষ তো ওর সাথে থাকতে চায় না, তাকে ডিভোর্স দিয়েছে। তাহলে তার কেন এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে কেউ যেন তার জানটা বের করে নিয়ে যাচ্ছে। এইসব কিছু তোয়াক্কা করে আতিয়া কাঁপা কাঁপা হাতে সেই পেপারটিতে সাইন করে দিল। তারপর আস্তে আস্তে বেড থেকে নেমে দাঁড়ালো, আর সাথে সাথে তার মাথা চক্কর দিয়ে উঠল। আতিয়া মাথায় হাত দিল। তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে ওয়ার্ডরবের কাছে গিয়ে ওয়ার্ডরবটা খুলল। তারপর জামার ভাঁজে 2 টুকরো করা ডিভোর্স পেপারটি সযত্নে রেখে দিল। তারপর বিড়বিড় করে বলল, আমিও একদিন চলে যাব আপনাকে ছেড়ে, আমিও একদিন চলে যাব আপনাকে ছেড়ে, নির্জীব মানুষ। তখন আপনি আমাকে খুঁজে বেড়াবেন পাগলের মতো, কিন্তু আমি ধরা দিব না। আমার এই ছোট্ট মনে অনেক অভিযোগ জমা হয়ে গেছে। নির্জীব মানুষ, অনেক অভিমান জমেছে। এই বলে আতিয়া আবারও কান্না করে উঠল। দাদু ভাই, তুই তুই ঠিক আছিস? আজ এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোর? আজকে আবরার কল দিয়েছে, সেটা এখন মিসেস মোহনা অ্যাটেন্ড করছে কল। তা ভিডিও কল দিয়েছে। এতদিন পরে নাতি কল দেওয়ায় মিসেস মোহনা কান্না করে দিল। তার আবরারকে এই প্রশ্ন জিজ্ঞাসা করল। মিসেস মোহনার পাশে আতিয়াও বসে আছে। সে মিসেস মোহনার পাশে বসে মোবাইলে ভিডিও কলে থাকা আবরারের দিকে একধানে তাকিয়েছে। এইদিকে মিসেস মোহনার কান্না ভেজা কণ্ঠ শুনে আবরার বলল, উফ দাদি, কান্না করছো কেন? এই দেখো, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। আর এতদিন ব্যস্ত ছিলাম তাই কল দিতে পারিনি। চুপ করো এবার। আবরারের এমন কথা শুনে মিসেস মোহনা নিজের কান্না থামিয়ে বলল, এত ব্যস্ত যে একটু কল করার সময় হয়নি? দাদি অনেক ব্যস্ত। তুমি আর দাদা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। কিছু খেয়েছিস দাদু ভাই? তুমি? দাদা কোথায়? অফিসে গেছে। ও। মিসেস মোহনা এবার ফোনের ক্যামেরা ঘুরিয়ে আতিয়ার দিকে দিতেই আর আবরার বলল, দাদি ভালো থাকো, আমার জরুরি মিটিংয়ে ডাক পড়ছে, আল্লাহ হাফেজ। এই বলেই আবরার কল কেটে দিল। আর এইদিকে আতিয়া অপমানে মাথা নিচু করে রাখল। বেটা নির্জীব মানুষ, তোকে কি আমি বলেছি যে আমার সাথে কথা বল? তুই এভাবে অপমান করবি আমাকে, তাই বলে দিলে তো হয় আমার সাথে কথা বলবি না। আর তা না করে আমার মুখের ওপরে কল কেটে দেওয়া, আস্ত একটা হনুমান নির্জীব মানুষ। এইসব কথা আতিয়া মনে মনে বলতে লাগলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই আর সাদমান কেমন আছিস? মিসেস আয়েশা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, আমরা দুজনে আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। তোমাদের জামাই সুস্থ হয়ে গেছে, আমরা দেশে ফিরবো নেক্সট উইকে। মিসেস আয়েশারা দেশে ফিরবে এটা শোনা মাত্র
আতিয়া ফোনের ওপর হামলে পড়ে বলল। আম্মু, তোমরা দেশে আসছো? মেয়ের এমন উত্তেজিত ভাব দেখে মিসেস আয়েশা মুচকি এসে বলল। মা, আমরা সামনের সপ্তাহে বাংলাদেশে আসব। আতিয়া উৎফুল্ল কণ্ঠে বলল। ইয়ে, কত মজা! আম্মু, আব্বুর কাছে একটু দাও, আমি কথা বলবো। মেয়ের আনন্দমাখা ফেস দেখে ফোনের ওই পাশে থাকা মিসেস আয়েশা আর মিস্টার সাদমান সাদিফের মনের ভেতরে প্রশান্তের একটা শীতল বায়ু বয়ে গেল। আতিয়া এবার ফোনে তার আব্বুর সাথে কথা বলতে লাগলো। আর মাত্র কয়েকটা দিন, তারপর আপনার বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাব। আর আসবো না ফিরে আপনার কাছে, নির্জীব মানুষ, আর আসবো না ফিরে। কথাগুলো আতিয়া তার রুমের বেডে বসে আবরারের একটা ছবি হাতে নিয়ে তাতে হাত বুলাতে বুলাতে বলল। এইটুকু বলেই আতিয়া নিজের চোখের কোণে এসে জমে থাকা পানি মুছে ফেলল। তারপর আবারও বলল। মিস্টার নির্জীব মানুষ, আমি না কিছুতেই বুঝতে পারছি না যে আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই আমার এত কষ্ট হয় কেন। কেন আমার প্রতিটি রাতে আপনার ভাবনা ছাড়া কাটাতে পারি না। আতিয়া আরও কিছু বলবে এর মধ্যেই মিসেস মোহনা আতিয়াকে ডাকতে ডাকতে আতিয়ার রুমের দিকে আসছে, যেটা দেখে আতিয়া তাড়াতাড়ি আবরারের ছবিটা লুকিয়ে রাখল। তারপর চোখে আসা পানিগুলো সুন্দর করে মুছে নিল, যাতে মিসেস মোহনা কিছু বুঝতে না পারে। কি করছিস দাদুমণি? আতিয়া মুচকি এসে মিসেস মোহনার কাছে যেতে যেতে বলল। একটু বই পড়ছিলাম দাদিজান, আসো এসে বসো বেডে। আতিয়া মোহনার হাত ধরে টেনে ধরে বেডে নিয়ে গিয়ে বসালো। মিসেস মোহনা বেডে বসে আতিয়াকে বলল। তোর আব্বু বাংলাদেশে ফিরলে তো দেখা করতে যাবে দাদুমণি? দাদিজান। যাবে, ভালো কথা, কিন্তু 2 দিনের বেশি কিন্তু থাকতে পারবে না, বলে দিলাম। মিসেস মোহনার কথা শুনে আতিয়া মনে মনে বলল। দাদিজান, তোমাকে হয়তো এখন আমার মিথ্যা কথা বলতে হবে যে আমি মাত্র 2 দিনের জন্য যাব, বাট দাদিজান, আমি 2 দিনের জন্য তোমাদের ছেড়ে যাচ্ছি না। আমি চিরজীবনের জন্য তোমাদের ছেড়ে চলে যাব। এই কথা বলার মতো সাহস আমার নেই দাদিজান। তারপর মিসেস মোহনার সামনে মুখে একটা মিথ্যা হাসি ঝুলিয়ে মিসেস মোহনাকে জড়িয়ে ধরে বলল। 2 দিনের বেশি তোমাদের ছাড়া থাকবোই না আমি, 2 দিন হলেই চলে আসব। মিসেস মোহনা আতিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে হালকা হেসে বলল। পাগল মেয়ে একটা। তোর এক্সাম কবে দাদুমণি? এখনো 1 মাস বাকি। ভালো করে পড় দাদুমণি, সামনে এসেছে এক্সাম, ভালো রেজাল্ট করতে হবে ইনশাআল্লাহ, শুধু দোয়া করো আমার জন্য। পাগল মেয়ে, আমার 5 ওয়াক্ত নামাজের মোনাজাত তোর জন্য দোয়া সবসময় থাকে। আমার বেস্ট দাদিজান। এইভাবেই আরও কিছু সময় আতিয়া ও মিসেস মোহনা গল্প করল। তারপর মিসেস মোহনা চলে গেলেই আতিয়া বই বের করে পড়তে লাগলো। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। আজকে মিসেস আয়েশা আর তার স্বামী সাদমান সাদিব বাংলাদেশে ব্যাক করবে। এখন বাজে দুপুর 3:35। এমন সময় আতিয়া, মিসেস মোহনা আর মিস্টার নাফিস এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে। মিসেস আয়েশা আর মিস্টার সাদমান সাদিব আর একটু পরেই বিডিতে ল্যান্ড করবে, তাই তারা 3 জন দাঁড়িয়ে আছে। এইভাবে প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পরে মিসেস আয়েশা আর মিস্টার সাদমান সাদিব এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসলো। তাদের দেখে আতিয়া দৌড়ে গিয়ে মিসেস আয়েশা আর মিস্টার সাদমান সাদিবকে জড়িয়ে ধরল। তারাও তাদের মেয়েকে এতদিন পরে কাছে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আতিয়া কান্না করে দিল। আতিয়াকে কান্না করতে দেখে মিস্টার সাদমান সাদিব মেয়েকে নিজের সামনে এনে মুখে হাত দিয়ে বলল। কি হয়েছে আম্মু, তুমি কান্না করছো কেন? এই দেখো, আমি একদম সুস্থ হয়ে ফিরে এসেছি। আতিয়া মিস্টার সাদমানকে এক পাশ থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। আব্বু, তুমি সুস্থ হয়ে গেছো, এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া। আব্বু, তুমি আমাকে অন্যের আব্বুদের মতো আদর করতে পারবেটা বলো আব্বু। মিস্টার সাদমান সাদিব মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলল। আম্মু, আমি তোমাকে আদর করতে পারবো, তোমার সাথে আগের মতো খেলা করতে পারবো। এই বলে মিস্টার সাদমান সাদিব আতিয়াকে তুলে নিয়ে গেল মিসেস মোহনাদের কাছে, যেখানে মিসেস আয়েশা দাঁড়িয়ে কথা বলছে। মিসেস আয়েশা মিসেস মোহনার থেকে পারমিশন চেয়ে নিল যে আতিয়াকে এখন তারা নিয়ে যাবে। মিসেস মোহনা পারমিশন দিল।
আতিয়া এবার মিসেস মোহনা আর মিস্টার নাফিসকে হালকা জড়িয়ে দিল এক পাশ দিয়ে। আতিয়া এখনও কান্না করছে। এই কান্না তা ভিন্ন আপন মানুষদের ছেড়ে চিরদিনের জন্য চলে যাওয়ার জন্য। আতিয়া মিসেস মোহনা আর মিস্টার নাফিসকে বিদায় জানিয়ে মিসেস আয়েশাদের সাথে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। আতিয়া গাড়িতে থাকাকালীন শুধু কান্না করে গেছে, এমনকি বাসায় চলে এসেও আতিয়া কান্না করছে। মিসেস আয়েশা ভাবছে এ হয়তো এতদিন পরে নিজের আব্বুকে সুস্থ দেখে আবেগে চোখ ভেজাচ্ছে। কিন্তু আতিয়ার কান্নার কারণ তো অন্য। তার কান্নার কারণ চিরজীবনের জন্য আবরারকে মুক্তি দিয়ে এসেছে। তার ভালোবাসার দুটি প্রাণ দাদাজান আর দাদিজানকে রেখে চলে এসেছে। বস, কি হয়েছে? বস, আজকে মিসেস আয়েশা আর মিস্টার সাদ্দাম সাদিক বিডিতে ব্যাক করেছে। বডিগার্ডের কথা শুনে বস লোকটি বাঁকা হেসে বলল, আজ থেকে নিউ মিশন শুরু। জি বস। বস লোকটি এইবার বলল, আগের বার তোকে মেরেছিলাম ঠিকই, কিন্তু তুই বেঁচে গিয়েছিলিস। এবার তুই কিভাবে বাঁচবি? তোর জম তো চলে আসছে, একেবারে রেডি হয়ে শুধু তোর সামনে যাওয়া বাকি। বাট বেশি দেরি করতে হবে না। তোকে আমি তোর সামনে খুব তাড়াতাড়ি আসবো তোকে। এইটুকু বলেই বস নামের লোকটি বিচ্ছিরিভাবে খ্যাক খ্যাক করে হেসে উঠল। এখন বাজে রাত 10টা। এমন সময় মিসেস আয়েশা, মিস্টার সাদমান সাদিব আর আতিয়া চুপচাপ সোফায় বসে আছে, কোনো কথা ছাড়া। কিন্তু আতিয়া চুপ নেই। সে থেকে থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠছে। নীরবতা ভেঙে মিসেস আয়েশা বলল, তাহলে ডিভোর্স হয়ে গেছে? আতিয়া মাথা ওপর নিচ করে সম্মতি জানিয়ে বলল, হুম। আসলে আতিয়া তার মায়ের থেকে কোনো কথা লুকিয়ে রাখে না। তাই সে বাসায় আসার কিছুক্ষণ পরে তার মাকে সব বলে দেয় যে আবরার তাকে সহ্য করতে পারে না, তাই ডিভোর্স দিয়েছে। কিন্তু তার ক্যারেক্টার নিয়ে আবরার যেই কথাগুলো বলেছিল সেগুলো আতিয়া গোপন রাখল, কিছু বলল না ওই বিষয়ে। এমনকি আবরার যখন আতিয়াকে মেরেছে সেই সবও বলেনি। আতিয়ার ওইটুকু কথা শুনে মিসেস আয়েশা আর মিস্টার সাদমান হতবিহ্বল হয়ে গেছে। মিসেস আয়েশা তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে যে সে নিজ হাতে তার মেয়ের সুন্দর জীবনটা ধ্বংস করে দিল। মিসেস আয়েশা এবার উঠে আতিয়ার পাশে বসল। বসে আতিয়ার ঘাড়ে হাত রাখতেই আতিয়া তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কান্না করে দিল আবারও। মিসেস আয়েশা আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না মা, আর কাঁদিস না। আমাকে মাফ করে দে। তোর সুন্দর গোছালো জীবনটা আমি নিজ হাতে নষ্ট করেছি, কিন্তু চিন্তা করিস না আম্মু, আমি এর শেষ দেখে ছাড়বো। তুই রুমে যা, গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। এইভাবে আরও কথা বলে আতিয়াকে মিসেস আয়েশা সান্ত্বনা দিল। আতিয়া তার মা আর বাবার থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে গেল। তারপর বেডে গা এলিয়ে দিল। বেডে শুতে সঙ্গে সঙ্গে আতিয়ার চোখের পাতায় এসে ঘুম ভর করল, আর আতিয়াও ঘুমের রাজ্যে হারিয়ে গেল। কি রে জানু, কবে আসছিস আর কেমন আছিস? আতিয়া মুচকি এসে জবাব দিল, আলহামদুলিল্লাহ, প্রাণ ভোমরা অনেক ভালো আছি। তুই কেমন আছিস? ফারিহা আতিয়ার পাশে বসতে বসতে বলল, এতক্ষণ ভালো ছিলাম না, বাট তোকে দেখা মাত্র আই এম ফাইন, একদম ফিট। তাই? জানো জিজু কেমন আছে? আর জিজুও কি আসছে তোর সাথে? না, আর তোর কোনো জিজু টিজু নেই। আতিয়ার কথায় ফারিহা ভ্রুকুচকে বলল, জিজু নেই মানে কি? কি হয়েছে? জিজু কি বলেছে তোকে? জানু, আমাকে বল। আমি ফারিহাকে কথা শেষ করতে না দিয়ে আতিয়া বলল, থাম বোন, থাম, আর কিছু বলতে হবে না, চুপ যা। যা, চুপ করলাম, কিন্তু তোকে সব বলতে হবে। কি কি হয়েছে? আমার মন তো বলছে কিছু একটা হয়েছে। আতিয়া এবার বড় একটা নিঃশ্বাস নিয়ে ফারিয়াকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বলল। আবরার প্রথম রাতে তার সাথে কেমন ব্যবহার করেছে, রাতে ঘুমিয়ে থাকলে কিভাবে পানি ঢেলে দিত, তারপর রুম থেকে এই ঠান্ডার মধ্যে বাইরে বের করে দেওয়া, এমনকি মাথা ফাটিয়ে দিয়েছিল কিভাবে, সম্পূর্ণ বলল। বাদ গেল না ডিভোর্সের কথাও। সব শুনে ফারিয়ার চোখে পানি চিকচিক করছে, আর একটু হলে টুপুস করে পানি গড়িয়ে পড়বে গাল বেয়ে। ফারিয়া সেইভাবে থেকেই বলল,
এসব কথা আমাকে আগে বলিসনি কেন জানু? আমার জানুর কত কষ্ট। ইস, তোকে কিভাবে কিভাবে না ওই বজ্জাত হনুমান লোকটা মারছে, আমাকে একটা বারও তুই এসব বলিসনি। তুই কি রে বোন, এত শক্ত খোলস কেন তোর? বাইরের চেহারার দেখে মনে হয় শক্ত, ভিতরে ভিতরে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলেও বাইরের দিকে সবাইকে তোর মিষ্টি মন ভোলানো হাসি আর স্নিগ্ধ মায়া ভরা মুখটা দেখিয়ে সবাইকে বলিস তুই ভালো আছিস। আদৌ তুই ভালো আছিস? তোর মনটা আমি পড়তে পারছি তো। এত কষ্ট কিভাবে বুকে নিয়ে থাকিস তুই? ফারিয়াকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে আতিয়া বলল, ওয়েট ওয়েট, তুই কি বললি? আমার মনে অনেক কষ্ট? ধুর শালি, তোকে এইসব কে বলেছে? আমি কষ্ট পাবো কেন? আমার মনে কষ্ট কিসের জন্য হবে শুনি? কেন? এই যে জিজু তোকে এত কিছুর পরে ডিভোর্স দিল, কত খারাপ ভাষায় কথা বলল তোর চরিত্র নিয়ে পর্যন্ত। ফারিয়াকে আবারও কথা বলতে না দিয়ে ফারিয়ার কথা কেড়ে নিয়ে আতিয়া আবারও বলল, আমার হাসি লাগছে, বিশ্বাস কর। তুই কেমনে ভাবলি ওই নির্জীব মানুষটা আমাকে ডিভোর্স দেবে আর আমি সেই জন্য সন্ন্যাসী হয়ে পড়বো, কান্না করব? ধুর মেয়ে, আমি কেন এসব বাংলা সিরিয়ালের টিপিক্যাল বউ হব যে স্বামী একটু কিছু বলেই কান্না করব আর ডিভোর্স দিলেই মরে যাব? শোন, তোকে আমি আগেও বলেছি প্রাণভোমরা যে বাংলাদেশ এখন ডিজিটাল, আর সেই ডিজিটাল বাংলাদেশের প্রতিনিয়ত নাগরিক হিসাবে আমিও এখন ডিজিটাল, বুঝেছিস? আতিয়ার কথা শুনে ফারিয়া আর কি বলবে, মানে সে আতিয়ার এইসব শুনে মনে করছে আতিয়া অনেক কষ্ট পেয়েছে, এমনকি এখনও কষ্ট পাচ্ছে। সেটা ভেবেই ফারিয়া আতিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য এইসব বলল। আর সান্ত্বনা উল্টে কাকে কি দিল? আতিয়ার শেষের কথা শুনে ফারিয়ার মাথার ওপর নিচ করে বলল, জানো, অনেক বুঝেছি যে ভুল জায়গায় সান্ত্বনার বাণী দিয়েছি আমি। প্রাণভোমরা, চল ক্লাসে যাই। আমার অনেক নোট পড়ে আছে, সব কমপ্লিট করতে হবে। বিকেলে আমাদের বাসায় আসবি, আমার সাথে করবি, আমার নোট এগিয়ে দিবি। আগে মহারানী, আপনার হুকুম পালন করতে আপনার প্রাণভোমরা সব সময় হাজির। ফারিয়ার কথা শুনে আতিয়া ফিক করে হেসে দিল। আতিয়াকে হাসতে দেখে ফারিয়াও হেসে দিল। তারপর তারা উঠে ক্লাসরুমে চলে গেল। কেমন আছিস দাদামণি? আলহামদুলিল্লাহ দাদিজান, ভালো আছি, কিন্তু তোমাদের ছাড়া আমি অতটাও ভালো নেই। কবে আসবি দাদামণি? ওটাকে ছাড়া আমার বড় বোনের একদম ভালো নেই। মিসেস মোহনার কণ্ঠে কাতরতা আতিয়ার মনকে ক্ষতবিক্ষত করেছে। এই দুই মানুষকে আতিয়া অনেক ভালোবাসে, তাদের কষ্ট সে একদম দেখতে পায় না। কেউ কষ্ট দিলে তাকে ছেড়ে কথা বলবে না, আর সেখানে কিনা ও নিজে কষ্ট দিয়েছে। কিন্তু কি হবে? আতিয়া তো আর ওই বাড়িতে যাবে না। কি সূত্রে যাবে? যে সূত্রে ওই বাড়িতে প্রথম পা রেখেছিল সেই সূত্র ধরে বাড়ি ছেড়েছে। এখন কিভাবে যাবে ওই বাড়িটিতে? আতিয়ারও তো ওই বুড়ো দাদা দাদিদের দেখতে ইচ্ছে হয়। আজ 10 দিন হলো সে আসছে তার আব্বুর বাসায়। এতদিন মিসেস মোহনা ফোন দিলে এটা সেটা ভুলভাল বুঝিয়ে দেয়, কিন্তু কত সময় আর এমন হবে? তার তো ভালো লাগে না এই দুটো মানুষ কষ্ট পাক। আতিয়া যখন ওইসব ভাবছিল তখন মোবাইলে কলে থাকা মিসেস মোহনা বললেন, কি ভাবছিস দাদামণি? আতিয়া হালকা হেসে বলল, কিছু না দাদিজান। দাদাজান কই? তোর দাদাজান রুমে বসে অফিসের ফাইল চেক করছে। ও, খেয়েছিস দাদামণি? দাদিজান, তুমি খেয়েছো? এরপর কেউ আর কোনো কথাই বলল না, চুপ করে রইল। প্রায় 1 মিনিট চুপ থাকার পরে মিসেস মোহনা বলল, কবে আসবি দাদামণি? বলছিস না কেন? কি উত্তর দেবে আতিয়া ভেবে পাচ্ছে না। কিছুতে মিথ্যা বলতে ইচ্ছেও করছে না, তাও তাড়াহুড়ো দেখিয়ে বলল, দাদিজান, আমার প্রাণভোমরা আসছে, বই পড়তে হবে। অনেক নোট জমে পড়ছে, সময় করে কল দেব। এখন রাখছি, আল্লাহ হাফেজ। এই বলে আতিয়া ফোন কেটে দিল। তারপর নিজের মনেই বলল, সরি দাদিজান, পারলে ক্ষমা করো। আমি দোটানায় ভুগছি, সত্যটা তোমাকে কিছুতেই বলতে পারছি না। তোমরা কষ্ট পাবে খুব, এটা জানলে। আর আমি চাই না তোমরা কষ্ট পাও, কিন্তু তাও আমার মিথ্যা বলতে হচ্ছে। যত দোষ সবই নির্জীব মানুষটার। বেডা মানুষ জলহস্তি।
এইসব নিজের মনে বলতে বলতে দেখে ফারিহা আসছে ওদের বাসায়। আতিয়া ফারিহার সাথে নিজের রুমে গেল। তারপর তারা গল্প করতে করতে নোট খাতা করতে লাগলো। কি বললি? তুই আর একবার বল। বস, মাত্র খবর পেলাম যে এ বিয়ে করছে। বস নামের লোকটা এবার উচ্চস্বরে ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। তারপর হাসি থামিয়ে সানিম নামের ছেলেটির কাঁধে এক হাত রেখে বলল, গুড জব। আমার জীবনে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে, যে এই দিনে আমি জবরদস্ত একটা কাহিনী শুনলাম, যেটা আদৌ সত্য হওয়ার কথা না, অথচ সত্যি হয়েছে। তাও যেটা আমি খবর পেলাম। ইস, আমার যে কি আনন্দ লাগছে, সেটা আমি কিভাবে যে বোঝাবো। এই বলে বস নামের লোকটি আবারও হাসতে লাগলো। এদিকে বস নামের লোকটির বডিগার্ডগুলো তাদের বসের দিকে তাকিয়ে আছে, কোনো কথাবিহীন। ওরা আসলে বুঝতে পারছে না যে ওদের এই বস সবসময় এএফ এর পিছু লেগে থাকে, যে কিভাবে এএফ এর ক্ষতি করা যায়, কিভাবে এএফকে ধ্বংস করা যায়। আর এখন কিনা সেই এএফ এর বিয়ের খবর শুনে এত আনন্দ করেছে কেনই বা এত হাসছে। বস নামের লোকটি কিছুক্ষণ ওইভাবে হাসার পরে চুপ হয়ে গেল। কোনো হাসির শব্দ আর শোনা যাচ্ছে না, আর না যাচ্ছে কোনো কথাই শোনা, শুধু শোনা যাচ্ছে নিঃশ্বাসের শব্দ। বস নামের লোকটির সব বডিগার্ড আর একবার তাদের বসের দেখে নিল। এইবার তারা তাদের বসকে দেখে ভয় পেল খুব। ওদের ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হলো। ওরা দেখল বস নামের লোকটি একদম চুপ হয়ে গেছে। এটা তখনই হয় যখন পরিবেশে ঝড় আসার আগে, যখন পরিবেশ একদম শান্ত শীতল থাকে। ঠিক তেমনি কোনো ঝড় আসার পূর্বেই বস নামের লোকটি এমন চুপচাপ শান্ত হয়ে যায়। এখন ওকে দেখলে সবাই বলবে যে বস নামের লোকটি কিছুই বোঝে না, একদম নিষ্পাপ একটা বাচ্চা। প্রায় 10 মিনিট এই নীরবতা চলল। তারপর হুট করেই বস নামের লোকটি গর্জে উঠে বলল, এফ, তুই বিয়ে করছিস, ভালো কথা, কিন্তু তোকে সংসার আমি করতে দেব না। তোর বউকে আমি মেরে ফেলবো, একদম উপরে পাঠিয়ে দেব, বিনা খরচে টিকিট কেটে। আর তুই শুধু দেখবি আমি কি করতে পারি কি না পারি না, বাট তুই কিছু করতে পারবি না। এই বলে বস নামের লোকটি একটা বাঁকা হাসি দিল। এইদিকে বডিগার্ডরা তাদের বসের এমন রূপ দেখে ভয়ে কাঁপতে লাগলো। যখন গর্জে উঠে কথাগুলো বলল, তখন বস নামের লোকটির চোখ থেকে যেন আগুন বেরিয়ে আসছিল। কি তেজ আর লাল টুকটুক করছে। হাতের প্যাচগুলো ফুলে উঠেছে। রাগে হাত মুঠো করায় মনে হচ্ছে জামা ছিঁড়ে বেরিয়ে আসবে। একদম কোনো জঙ্গলি পশুর মতো লাগছে, যে এখন ভীষণ ক্ষুধার্ত হন্যে হয়ে তার শিকার খুঁজে বেড়াচ্ছে। যাকে পাবে তাকে শিকার করবে, এমন অবস্থা তারা বস নামের লোকটির মধ্যে দেখতে পেল। তাই তো ভয়ে সবাই কাঁপতে লাগলো। ভাই, আমাদের ফ্লাইট কালকে সন্ধ্যা 6:31 আরিফের কথা শুনে আবরার ফাইল থেকে চোখ সরিয়ে আরিফের দিকে তাকিয়ে বলল, মিটিং কি সব শেষ আরিফ? না ভাই, আজকে এখনো একটা আছে, সেটা রাত 9টার সময়। এটা হলে একদম ফ্রি, আর কোনো মিটিং থাকবে না ভাই। ও, তাহলে কালকে বিটিতে ব্যাক করব। জি ভাই। ওকে, এখন যা। আর শোন, সকালে তো কোনো কাজ নেই, তাই আমরা সকালে শপিং করতে যাব। ওকে? আরিফ আবরারের মুখে মার্কেটের কথা শুনে অবাক হয়ে গেল। আরিফ আজ 1 বছরের বেশি আছে আবরারের সাথে, কিন্তু কোনোদিন আবরারকে নিজে শপিং করতে দেখেনি, এমনকি শপিং মলেও যেতে দেখেনি। আজকে হঠাৎ শপিংয়ে যাওয়ার কথা শুনে অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। এদিকে আরিফকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে আবরার আবারও ফাইল থেকে চোখ উঠিয়ে আরিফের দিকে ভ্রুকুচকে তাকিয়ে দেখল। আরিফ ফা করে তার দিকে তাকিয়ে আছে। আবরার এইবার বলল, তুই গায়ে পড়া মেয়েদের মতো হলি কবে থেকে, যে আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস যেন
চোখ দিয়ে গিলে খাচ্ছিস? আবরারের এমন কথায় আরিফ থতমত খেয়ে গেল। তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। তারপর আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আরিফ রুম থেকে চলে যেতেই আবরার আবারও ফাইল চেক করতে লাগলো। সময়টা দুপুর 3টার কাটায়। প্রকৃতিতে এখনও শীতের আমেজ কমেনি, তাই এই দুপুরবেলায় অনেক মানুষ শীতের পোশাক গায়ে জড়িয়ে আছে। আতিয়া ও ফারিহা বহুদিন পরে আজ পার্কে আসছে। সে যে চোখের সামনে একজনকে বন্দুক দিয়ে খুন করতে দেখছে, তারপরে আর এইদিকে আসেনি। কিন্তু আজকে আসার কারণ আতিয়া। আতিয়ার মন ভালো লাগছে না, কেমন যেন অসহ্য লাগছে। সব কিচ্ছু ভালো লাগছে না। মন বলছে কিছু একটা হবে, কিন্তু কি হবে, কি জন্য ভালো লাগছে না? এইসবের উত্তর আতিয়ার কাছে নেই। সে উত্তর খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তাই আতিয়া ফারিহাকে বিষয়টা বলতেই ফারিহা বলে, চল পার্কে ঘুরে আসি, অনেক দিন যায়নি। আর পার্কে গেলে প্রকৃতির সুন্দর সবুজ শ্যামল ঘাসে ভরা নদীর ধারে বসলে দেখবি তোর মন একদম ভালো হয়ে যাবে। ফারিহার কথা শুনে আতিয়ারও তাই মনে বলছে যে কি জন্য মন খারাপ জানে না, তাহলে নদীর পাড়ে বসলে মন ভালো হয়ে যাবে। তাই আতিয়া ও ফারিহা নিজেদের বাসা থেকে রেডি হয়ে একেবারে পার্কের সামনে দুজনে একত্রে হলো। এখন ওরা দুজন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে আসলো। তারপর নদীর ধারে থাকা সবুজ শ্যামল ঘাসের উপর দুজনে বসলো। দুজনে চুপ আছে, কেউ কোনো কথাই বলছে না। এইভাবে কিছু সময় থাকার পর ফারিহা বলল, জানু, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবি তো? আতিয়া নদীর ঝিলমিল পানির দিকে তাকিয়ে বলল, মিথ্যে কখনো বলেছি তোকে যে আজ বলবো? তুই কি আবরার ভাইয়াকে 1 মিনিটের জন্য হলেও কি কোনো সময় ভালোবেসেছিস? ফারিহার কথা শুনে আতিয়া নদীর পানির দিকে দৃষ্টি সরিয়ে ফারিহার দিকে তাকিয়ে বলল, আমি আগেই বলেছি যে ওই নির্জীব মানুষটাকে আমি কখনো ভালোবাসিনি। আর 1 মিনিট তো দূর, 1 সেকেন্ডের জন্য আমি ওই নির্জীব মানুষটাকে ভালোবাসিনি। ফারিহা আবারও বলল, আচ্ছা কল্পনা কর। আতিয়া ভ্রুকুচকে বলল, কি কল্পনা করব? ধর আবরার ভাইয়া তোকে নিতে আসলো, তখন তুই কি করবি? আমি কিন্তু তোকে জাস্ট কল্পনাই ধরতে বলেছি, বল তুই কি করবি তখন? আতিয়া আবারও সামনের নদীর পানির দিকে তাকিয়ে বলল, প্রথমত ওই নির্জীব মানুষ জীবনেও আমাকে নিতে আসবে না আমি জানি, তবুও তুই বললি যে আমি কল্পনায় ধরি। আচ্ছা ধরলাম ওই নির্জীব মানুষ আসলো আমাকে নিতে, ঠিক ওই, কিন্তু আমি কখনোই কোনোভাবে যাব না, এটাই আমার কল্পনা। ফারিহা দুষ্টু হেসে বলল, যদি মাথায় বন্দুক ঠেকিয়ে বলে যে তোকে নিয়ে যাবে, তখন কি করবি? আতিয়া ওইভাবেই বলল, ওই নির্জীব বেটা আসলে তো বন্দুক ধরবে। দূর, আমি বলছি যে কল্পনা কর। আতিয়া একটু ভেবে বলল, যদি বন্দুক ঠেকাই তাহলে আমাদের উত্তম মাধ্যমের দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করব। আতিয়ার কথাতে ফারিয়া ফিক করে হেসে দিল। তারপর হাসতে হাসতে বলল, একদম, তখন বাপের নামও ভুলে যাইবে। ফারিয়ার কথা শুনে আতিয়াও হাসতে হাসতে বলল, হুম। এইভাবে ওরা দুই বান্ধবী আরও কিছুক্ষণ গল্প করলো। তারপর মাগরিবের আজানের একটু আগে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ভাঙ্গার আওয়াজ হতেই আতিয়ার ঘুম ভেঙে গেল। আতিয়া বেডে উঠে বসলো। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 1:23 বাজে। এসব জিনিসপত্র ভাঙার আওয়াজ আসছে কোথা থেকে? আতিয়া ভালোভাবে জিনিসপত্র ভাঙার আওয়াজ শুনল। শোনা মাত্রই আতিয়া চমকে উঠে বলল, এত রাতে আমাদের বাসায় কে ভাঙচুর করবে? চোর আসেনি তো? চোরের কথা মাথায় আসে আতিয়া বেড থেকে নামলো। তারপর ড্রয়িং রুমে এসে যা দেখে এটার জন্য আতিয়া মোটেও প্রস্তুত ছিল না। আতিয়া জাস্ট শকড হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল, সামনের দিকে তাকিয়ে। আতিয়া দেখলো যে মিস্টার আবরার ফাহাদ তাদের বাসায়, আর এই ভাঙচুর আবরারই করছে। এইদিকে মিসেস আয়েশা আর মিস্টার সাদমান থামতে বলছে, তবুও শুনছে না। এইসব আড়ালে থেকে কিছুক্ষণ দেখে গেল আতিয়া। এরপর যখন নিজের হুঁশে ফিরল, তখন সে ছুটে তার বাবা মায়ের কাছে গেল।
আতিয়ার বাবা মায়ের সামনে আবরার দাঁড়িয়ে আছে, এক হাত পকেটে দিয়ে আর এক হাত দিয়ে ফোন স্ক্রল করছে। আতিয়াকে এইভাবে দৌড়ে আসতে দেখে আবরার ফোন বন্ধ করলো। আতিয়া আবরারের সামনে দাঁড়িয়ে বলল, সমস্যা কি আপনার? এই মাঝরাতে এমন একজনের বাসায় এসে ভাঙচুর করা কি ভদ্রতার খাতিরে পড়ে? আতিয়ার কথা শুনলো আবরার ঠিকই, কিন্তু সে আতিয়ার প্রশ্নের উত্তর না দিয়ে নিজে বলল, চলো। আবরারের এমন কথা শুনে আতিয়া ভ্রুকুচকে বলল, কোথায় যাব? এত প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। এই বলে আবরার আতিয়ার হাত চেপে ধরল। আর সেই সময় মিসেস আয়েশা এসে বলল, বিয়াদব ছেলে, ছাড়ো আমার মেয়ের হাত। লজ্জা করে না? ডিভোর্স দেওয়া বউয়ের সাথে দেখা করতে আসছো? ছি, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাসা থেকে। আমার মেয়ে কোথাও যাবে না। আবরার মিসেস আয়েশা সম্পূর্ণ এড়িয়ে আতিয়ার হাত ধরে টান দিতেই আতিয়া বলল, আমি কোথাও যাব না আপনার সাথে। আমার হাত ছাড়েন, আমি ব্যথা পাচ্ছি, ছাড়েন আমার হাত। আবরার দাঁতে দাঁত চেপে বলল, তোর থেকে কি পারমিশন চাইছি? এই বলে আবরার আতিয়ারকে এক ঝটকায় পাজা কোলে তুলে নেয়। তখনই মিসেস আয়েশা আবারও চিৎকার দেয়। আবরার এইবার বলল, শাশুড়ি আম্মা, এত চিৎকার করেন না। আমরা জামাই বউয়ের বিষয় নিজেরা ঠিক করে নিব, আপনার এত ভাবতে হবে না। আর দ্বিতীয় প্রশ্ন আমাকে করবেন না, কারণ আবরার ফাহাদ কারোর প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক নয়। এই বলে আবরার আতিয়াকে ওইভাবে নিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল। আর আতিয়া আবরারের কোল থেকে গলা কাটা মুরগির মতন ছটফট করতে লাগলো, কিন্তু আবরারের শক্তির সাথে পারল না। এদিকে মিসেস আয়েশা আর মিস্টার সাদমান নীরব দর্শকের ভূমিকা পালন করে গেল পুরোটা সময়। আবরার আতিয়াকে তুলে নিয়ে তার গেস্ট হাউসে আসলো। আবরার গাড়ি থেকে নেমে আতিয়াকে আবারও পাজা কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। আর আতিয়া এখনও ছটফট করে যাচ্ছে আবরারের কোল থেকে নামার জন্য। আবরার আতিয়াকে নিয়ে সোজা বেডরুমে গেল। তারপর আতিয়াকে বেডের ওপর ছুঁড়ে মারল। বেডের বিছানা নরম হওয়ায় আতিয়ার কিছুই হলো না। আবরার এবার ডিভানে গিয়ে বসল। এদিকে আতিয়া বেড থেকে উঠে আবরারের কাছে গিয়ে বলল, সমস্যা কি আপনার? আমাকে এইভাবে মাঝরাতে তুলে আনলেন কেন? আবরার নির্বিঘ্নে বলল, রোমান্স করার জন্য। আবরারের এমন উত্তর শুনে আতিয়া চোখ বড় বড় করে আবরারের দিকে তাকিয়ে বলল, কি যাতা বলছেন? রোমান্স করার জন্য আমাকে আনবেন কেন? দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে যে আমাকে আনবেন? আতিয়ার প্রশ্নের উত্তর আবরার ওইভাবে থেকেই বলল, দুনিয়াতে মেয়ের অভাব পড়েনি, কিন্তু তোর অভাব আছে, কারণ দুনিয়াতে তুই এক পিসি আছিস, আর সেটা আমার বউ হিসেবে আমার ঘরওয়ালি। আবরারের মুখে নিজের বউ সম্বোধন করায় আতিয়া ভ্রুকুচকে বলল, আমি আপনার বউ আর নেই, সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা তাই? তো আপনি আমার বউ এখন না? না, আপনি আমাকে ডিভোর্স পেপার দিয়েছেন, সেখানে আমি সাইনও করেছি। তাহলে আমি আপনার বউ আর কিভাবে রইলাম? আবরার এইবার ডিভান থেকে উঠে আতিয়ার কাছে আস্তে আস্তে বলল, আমি কি আসলেই ওটা ডিভোর্স পেপার দিয়েছিলাম ম্যাডাম? আবরারকে নিজের দিকে আসতে দেখে আতিয়া পিছু যেতে যেতে বলল, তো কি, আপনি নিজ হাতে দাদিজানের কাছে দিয়ে গিয়েছিলেন ডিভোর্স পেপার। আবরার এগোতে এগোতে একদম আতিয়ার কাছে চলে আসলো। আতিয়া দেওয়ালে পিঠ ঠেকল ওর, আর পিছু যাওয়ার জায়গা নেই। আবরার এইবার আতিয়ার দুই পাশে দেওয়ালে দুই হাত দিয়ে আতিয়াকে একদম আটক করে নিল, যাতে আতিয়া যেতে না পারে। আবরার আতিয়ার দিকে একটু ঝুঁকে আসলো। এখন তাদের মধ্যে মাত্র 2 ইঞ্চি ফাঁকা। আবরারের গরম নিঃশ্বাস আতিয়ার চোখে মুখে আছড়ে পড়ছে, আর মিষ্টি একটা সুগন্ধি বারবার এসে বাড়ি দিচ্ছে আতিয়ার নাকে। এই মাতাল করা ঘ্রাণে আতিয়া দম বন্ধ হয়ে আসছে। আতিয়া আবরারের চোখের দিকে তাকালো, তারপর বলল, এত কাছে আসার মানে কি? আমি শুনেছি ডিভোর্সের পরে আর বউয়ের কাছে যাওয়াই যায় না, পাপ হয়। তাই আপনি আমার কাছে এসেছেন কেন? এত সরেন। এই বলে আতিয়া আবরারের বুকে হাত দিয়ে সরাতে গেলেও সরাতে পারল না। আবরারের বলিষ্ঠবান দেহ সরাতে আতিয়ার মতো একটুখানি মেয়ের কাজ না। আতিয়া অনেক চেষ্টা করেও যখন পারল না,
তখন হাত সরিয়ে নিয়ে বলল, কি হলো, সরেন সামনে থেকে। এনার্জি শেষ। মাফিয়া জগতের ডন এফ ওরফে আবরার ফাহাদের বউয়ের এইটুকু এনার্জি জাতি মানবে না তো? মাফিয়া জগতের ডন এফ ওরফে আবরার ফাহাদ। এই কথাটা শোনা মাত্র আতিয়া অবাক হয়ে আবরারের দিকে তাকালো, আর সেই অবাক অবস্থায় বলল, কি বললেন আপনি? আপনি মাফিয়া জগতের ডন? কেন ম্যাডাম, ভয় পেলেন নাকি? ভয় না, সত্যি জানতে পারলাম তাই অবাক হচ্ছি। অত অবাক হতে হবে না, সত্যিটা জানালাম কারণ তুমি আমার ঘরওয়ালি, তাই। আর ঘরওয়ালি থেকে কোনো পুরুষই কিছু লুকায় না, তাই আমিও বলে দিলাম। আপনি মাফিয়া এটা বাসার কেউ জানে না। হুম। আতিয়া এবার রাগ নিয়ে বলল, এই মাফিয়া নির্জীব মানুষ, সরেন আমার কাছ থেকে। আবরার আতিয়ার আরো কাছে এসে বলল, কাছে আসার পারমিশন আছে আমার, আর সেই পারমিশন আপনিই দিয়েছেন ম্যাডাম। আবরারের কথা শুনে আতিয়া বলল, দিয়েছিলাম তো। 3 কবুল বলে বিয়ে করে অধিকার দিয়েছিলাম, ঠিক তেমনি ডিভোর্স পেপারে সাইন করে অধিকার কেড়ে নিয়েছি। আমি আগেই বলেছি, ওটা কি আসলেই ডিভোর্স পেপার ছিল? আতিয়া অবাক চোখে তাকিয়ে বলল, তাহলে কি ছিল শুনি? আবরার এবার নিজের প্যান্টের পকেটে থাকা একটি কাগজ বের করে আতিয়ার কাছে দিয়ে বলল, পড়েন। আতিয়া কাগজটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে তাকালো, তারপর সেটা খুলে পড়া শুরু করলো। আমার ঘরওয়ালি, কি ভাবছেন ডিভোর্স দিব আপনাকে? একদম না, শুধু এই জন্মে না, যেই জন্মে বউ হবে সেই জন্মেও দেব না ডিভোর্স। আমি জানি কাগজটা না পড়ে সাইন করবেন, আর হলো তাই। এটা ঠিক, আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু তিলে তিলে কষ্ট দিতে পারবো খুব ভালোভাবে। তো এখন আমি আপনাকে আদর করব, ভালোবাসবো, মারবো, কাটবো, যাই করি না কেন আপনি আমার থেকে ছাড় পাবেন না। আর এই কাগজে সই দিয়ে আমার ভালোবাসা, আদর, মার সব গ্রহণ করলে সাইন প্লিজ। এটা সম্পূর্ণ পড়ে আতিয়ার মাথায় যেন বাজ পড়ল। সে আবরারের দিকে তাকিয়ে বলল, তার মানে আপনি আমাকে ডিভোর্স দেননি? দেখতেই তো পারছেন ম্যাডাম কি লেখা। আপনি? আতিয়াকে কথা বলতে না দিয়ে আবরার আতিয়ার নরম কোমল ঠোঁট দুটি নিজের ঠোঁটের আয়ত্তে নিয়ে আসলো। আতিয়া আবরারের এমন দমবন্ধকর শাস্তি থেকে বাঁচতে হাত পা ছোটাছুটি করতে লাগলো, কিন্তু আবরারের শক্তির সাথে কিছুতেই পেরে উঠছে না। আবরার আতিয়ার ঠোঁটে ছোট ছোট কামড় বসাতে লাগলো। কামড়ের জন্য আতিয়ার ঠোঁটে ভীষণ জ্বলছে, মনে হয় কেটে গেছে। আতিয়া আবারও ছোটাছুটি করতেই আবরার আতিয়ার ঠোঁটে এবার একটু জোরে কামড় দিল। আতিয়া আর ছোটাছুটি করল না, চুপ রইল। যত ছোটাছুটি করবে তত বেশি কামড় দেবে। আতিয়াকে চুপ যেতে দেখতে আবরার এক হাত দিয়ে আতিয়ার বুক থেকে ওড়না খুলে ফেলে দিল। তারপর আতিয়া 2 হাতের ভেতরে নিজের হাত ঢুকিয়ে দেওয়ালে চেপে ধরল। আতিয়া কিছু বলতে পারছে না, আর কী বা বলবে? 3 কবুল বলা স্বামী তার সাথে, তার অধিকার আছে তার কাছে আসার। আতিয়া যখন এসব ভাবছিল, আবরার তখন আতিয়ার ঠোঁট ছেড়ে দিল। ঠোঁট ছাড়তেই দুজনে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। আবরার এবার আতিয়ার গলায় মুখ ডুবালো, সেখানে জোরে একটা কামড় বসালো। আতিয়া কামড়ের ব্যথা সহ্য করতে চোখ বন্ধ করে নিল। আবরার আতিয়ার গলা থেকে আর একটু নিচে মুখ নিয়ে আসতেই আতিয়া ফুঁপিয়ে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে পারছে না। আতিয়ার কান্নার আওয়াজ আসতেই আবরারের হুঁশ আসে যে সে কি করছে। সম্মতি ছাড়া একজনের কাছে আসছে মানে ইনডিরেক্টলি তাকে ধর্ষণ করতে যাচ্ছিল। আবরার আতিয়াকে ছেড়ে দিল, তারপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। আবরার চলে যেতেই আতিয়া কান্না করতে করতে বেডে গিয়ে বসলো। তারপর বলল, শালা লুচ্চা, হনুমান নির্জীব মাফিয়া মানুষ, তোকে তো আমি দেখে নিব। তুই আমার ঠোঁট দুটো একদম শেষ করে দিয়েছিস, নির্জীব মাফিয়া মানুষ। বাবা, ওয়েলকাম আমার সোনা ছেলে, ওয়েলকাম। ছেলেটি গিয়ে এবার তার বাবাকে জড়িয়ে ধরল। তার বাবাও ছেলেটিকে জড়িয়ে ধরল। ছেলেটির বাবা বলল, অরিস, কেমন আছিস তুই? এই তো বাবা, একদম পারফেক্ট আছে। তুমি কেমন আছো? আমিও একদম ভালো আছি।
বাট বেশি ভালো না। কেন বাবা? অরিশের বাবার মুখের পরিবর্তন হলো। তার চোখ লাল টুকটুক করছে, দাঁত মুখ খিচে রেখেছে। তারপর বলল, আবরারের খবর কি এখন? ভাই বিয়ে করে সংসার করছে। অরিশ এর বাবা এবার হুঙ্কার দিয়ে বলল, তোকে বলেছিলাম না যেন আবরারকে কোনোদিনও ভাই ডাকবি না। কথা কি কানে যায় না নাকি তোর? আমি না একটা জিনিস বুঝতে পারলাম না বাবা, তুমি আমার সাথে এত ভালো ব্যবহার করো, কিন্তু ভাইয়ের সাথে এমন কেন করো? সেও তো তোমার সন্তান, তোমার রক্ত। তাহলে কেন ভাইয়াকে মারতে বলো? কেন শেষ করতে চাচ্ছ? তাও আমার হাত দিয়ে আমার ভাইকে মারার প্ল্যান করছো তুমি। কেন করছো বাবা এসব? কি এমন হয়েছে যে নিজের রক্তকে নিজ হাতে মেরে ফেলতে চাচ্ছ? অরিশের বাবা এবার একটা ফুলদানি হাতে নিয়ে জোরে আছাড় মারল, যার দরুন ফুলদানিটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তারপর বলল, তোকে এত প্রশ্ন করার সাহস কে দিয়েছে? আর আবরার আমার ছেলে না, বুঝেছিস? আমার ছেলে একমাত্র তুই, আর কেউ না। তাই ওর জন্য একদম ওকালতি করবি না। সর আমার সামনে থেকে। অরিশ আর কি করবে, সে উপরে চলে গেল। সে তার বাবার সাথে তর্কে জড়াতে চায় না। এমনটা প্রতিবারই হয়। ও যখনই বাসায় আসে তখনই এমন ঝড় হবে। তাই অরিশ সয়ে গেছে এসব। তাই এখন একটু বলে চুপ হয়ে যায়, আর কিছুই বলে না। অরিশ চলে যেতে তার বাবা বিড়বিড় করে বলল, আমি জানি আপনার আমার রক্ত, তুইও আমার রক্ত, কিন্তু আমি মানুষটা ভালো না। একসময় মাফিয়া জগতের লিডার ছিলাম। যত রকমের 2 নম্বরই ব্যবসা আছে সব আমার আন্ডারে হতো। কালো টাকার পাহাড় ছিল আমার। কিন্তু কিন্তু ওই আবরার বড় হয়ে আমার সাথে টেক করে লাগলো। আমার কালো টাকা 2 নম্বরই ব্যবসা সব মাটি করে দিল। আমাকে তাড়িয়ে নিজে মাফিয়া জগতের লিডারে বসবে, আর আমি বেঁচে থাকতে এটা সম্ভব না। তুই আমার রক্তের হলেও আমি আমার কালো সাম্রাজ্যকে অনেক ভালোবাসি। আর হরিশ হলো আমার দাবার গুটি। বেচারা ভাইকে অনেক ভালোবাসে, কিন্তু কিছুই করতে পারে না। আর আপনার এদিকে তার ভাইকে নিজের প্রধান শত্রুর খাতায় নাম লিখে রেখেছে। এই বলে অরিশের বাবা বিশ্রীভাবে হাসতে লাগলো। এতক্ষণ ধরে যে একা একা বিড়বিড় করছিল সে হলো মিস্টার আনোয়ার ফাহাদ, আবরার ফাহাদ আর অরিশ ফাহাদের পিতা। আবরার আর অরিশের মা অনেক আগেই মারা গেছে একটা রোড অ্যাক্সিডেন্টে। আদেও রোড অ্যাক্সিডেন্ট কি খুন করা হয়েছে এটা এখনও রহস্য। মিস্টার আনোয়ার ফাহাদ তার বড় ছেলে আবরারকে রেখে ছোট ছেলে অরিশ ফাহাদকে নিয়ে লন্ডনে চলে আসছে প্রায় 10 বছর আগে। অরিশ বাংলাদেশে থাকে। 3 মাস অন্তর অন্তর লন্ডনে এসে তার বাবার সাথে দেখা করে যায়। আবরারের সাথে মিস্টার আনোয়ারের কোনো সম্পর্ক নেই। দুজনের মধ্যে শত্রুতা বিরাজমান করছে, বাপ ছেলে সাপ নেউলের মতো। কিন্তু দুইজনই একই রক্তের হলেও ভিন্ন। আনোয়ার কালো জগতে রাজত্ব করতে ভালোবাসে। যত রকমের খারাপ কাজ আছে সেগুলো সে নিজের আন্ডারেই করে। আর আবরার মাফিয়া জগতের লিডার হলেও সে ভালো কাজের পক্ষে। কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না, গরিব মানুষদের সাহায্য করে, সবাইকে ন্যায় বিচার দেয়। আবার অরিশ তার বাবার কাছে থেকেও তার বাবার মতো খারাপ না। সেও তার ভাই আবরারের মতোই। অরিশ জানে আবরার তার আপন ভাই, কিন্তু আবরার জানে না যে তার ভাই আছে, কারণ সে শুনেছে তার ভাই আর মা একসঙ্গে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। যাক, অনেক পরিচয় দিলাম, বাকি পরিচয় গল্পে পেয়ে যাবেন। আন্টি, কেমন অসভ্যতা মেয়েটা! আপনার নাতিকে ডাকুন। আমি ডাকছি। এই বলে মিসেস মোহনা আবরারের রুমের সামনে আসলো। তারপর আবরারের রুমে নক করে বলল, দাদু ভাই, আতিয়ার আম্মু আসছে। এসব কে বলছে? তুই নাকি দাদুমণিকে ডিভোর্স দিছিস, তারপর গভীর রাতে তাদের বাসায় গিয়ে ভাঙচুর করে দাদুমণিকে এনেছিস। আমি কিছু বুঝতে পারছি না দাদু ভাই, তুই নিচে আয়। মিসেস মোহনার কথা শেষ হতেই দরজার ওই পাশ থেকে থমথমে গলায় আবরার বলল, দাদি তুমি নিচে যাও, আমি আসছি। আর হ্যাঁ, আমার শাশুড়ি প্রথম আমার বাসায় এসেছে, কোনো রকম ত্রুটি যেন না হয় দাদি। মিসেস মোহনা মুচকি এসে আচ্ছা বলে নিচে চলে গেল।
আবরার বেড থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। আর আতিয়া ঘুমে ঢুলতে ঢুলতে বেডে বসে রইল। গেস্ট হাউসে আবরার আতিয়াকে রেখে চলে গেলেও তার 20 মিনিট পরে এসে আতিয়াকে সঙ্গে নিয়ে নিজের বাসায় চলে আসে। তারপর আবরার নিজের বেডরুমে নিয়ে গিয়ে আতিয়াকে ছুঁড়ে মারে। আতিয়া কি করবে বুঝতে পারছে না, তাই সে চুপচাপ বেডে গিয়ে বসে পড়ল। আর আবরার ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বেডে গা এলিয়ে দিল। অতিরিক্ত ক্লান্ত হয় বেডে শোয়ার সাথে সাথেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল। এদিকে আতিয়া কি করবে কিছুই বুঝতে পারছে না। সে আর কিছু ভেবে না পেয়ে বেডে ওইভাবে চুপচাপ বসে রইল। ফজরের আজানের ধ্বনি আতিয়ার কানে যেতেই আতিয়া বেড থেকে নেমে অজু করে নামাজ আদায় করল। নামাজ আদায়ের পরে আতিয়া ঘুমে ঢুলতে লাগলো। চোখ মেলে তাকাতে পারছে না, তাই সে জায়নামাজ বিছিয়ে বেডে আবরারের পাশে শুয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গে আতিয়া ঘুমের রাজ্যে হারিয়ে গেল। ঘুমের মধ্যে আতিয়া একদম আবরারের কাছে চলে আসে। আবরারও আতিয়াকে নিজের বুকের মধ্যে টেনে নিল। আতিয়া ঘুমিয়েছে 2 ঘন্টা হবে। এর মধ্যে আবরারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে নিজের বুকের মধ্যে আতিয়াকে দেখে রাগ হলো খুব। সে আতিয়াকে ধাক্কা মেরে নিজের কাছ থেকে ফেলে দিল, যার দরুন আতিয়ার ঘুম ভেঙে গেল। সে কি হয়েছে বুঝতে পারছে না। এর মধ্যে আবরার দাঁতে দাঁত চেপে বলল, এই স্টুপিড গার্ল, সাহস হয় কি করে আমার বুকে ঘুমাতে? আতিয়া ঘুমু ঘুমু কণ্ঠে বলল, কখন ঘুমালাম? আবরার আরও কিছু বলবে তখনই মিসেস মোহনা এসে ডাক দিয়ে বলল আতিয়ার আম্মু আসছে। তাই আবরার আতিয়াকে আর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেল। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। কথাটা বলতে বলতে আবরার মিসেস আয়েশা আর মিস্টার সাদমানের সামনে সিঙ্গেল সোফার উপরে বসলো। আবরারকে দেখে মিসেস আয়েশা রাগে ফেটে পড়ল, তবুও সালামের জবাবে বলল, ওয়ালাইকুম আসসালাম। আবরার পায়ের ওপর পা তুলে দিয়ে বলল, কি শাশুড়ি আম্মা, মাঝরাতেই তো বাসায় গিয়ে বউকে নিয়ে আসলাম, তখন তো দেখলেন আমাকে, নাকি দেখা হয়নি যার দরুন এত সকালে মেয়ের বাড়ি হাজির? মিসেস আয়েশা দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য ছেলে, অসভ্যতামি করার একটা লিমিট আছে। আবরার হিসিয়ে বলল, শাশুড়ি আম্মা, অসভ্যতামি কি করলাম যে অসভ্য বলছেন? দেখবেন অসভ্য কাকে বলে। এই বলে আবরার মিসেস মোহনার পাশে থাকা আতিয়াকে নিজের কাছে এনে নিজের উরুর ওপরে বসিয়ে আতিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট একত্রিত করে দিল। আতিয়া আবরার থেকে ছাড়া পেতে হাত পা ছুটাছুটি করতে লাগলো, কিন্তু আবরার আতিয়াকে ছাড়ছে না। উল্টে আতিয়ার ঠোঁট একদম শক্ত করে ধরে রেখে কিস করতে লাগলো। এদিকে আবরারের এমন কাজ দেখে বাড়ির সবাই চোখে হাত দিল, বাদ গেল না বাড়ির সার্ভেন্টরাও। প্রায় 5 মিনিট পরে আবরার আতিয়ার ঠোঁট ছেড়ে দিল। আতিয়া ছাড়া পেতে জোরে জোরে শ্বাস নিয়ে উঠতে গেলেই আবরার আতিয়ার কোমর জোরে চেপে ধরে বলল, না ঘরওয়ালি, কোথাও যাওয়া যাবে না, আমার কোলে বসে থাকো। আবরারের গলার আওয়াজ পেতে সবাই চোখ থেকে হাত সরালো। সবাইকে চোখ থেকে হাত সরাতে দেখে আতিয়া আবরারকে কিছু বলতে গিয়েও লজ্জায় সেটা গিলে ফেলল। আবরার এবার মিসেস আয়েশাকে বলল, তো শাশুড়ি আম্মা, এইবার তো দেখলেন যে অসভ্যতামি কাকে বলে। মিসেস আয়েশা দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদব ছেলে, লজ্জা করে না? ডিভোর্স দেওয়া বউকে আবার নিয়ে এসে অবৈধ সম্পর্ক করছো। আবরার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, না শাশুড়ি আম্মা, আমার মধ্যে লজ্জার ছিটে ফোঁটা নেই। লজ্জা তো নারীর ভূষণ, আর সেখানে আমি যদি লজ্জা করি তাহলে আর আপনার নাতি নাতনির মুখ দেখা লাগবে না। আবরারের কথা শুনে আতিয়া না পাচ্ছে মাটি ফাঁকা করে তার ভেতরে ঢুকে যেতে। মিসেস আয়েশা আবারও বলল, চুপ যাও বেয়াদব ছেলে, আমার মেয়েকে তো ডিভোর্স দিছো। মিসেস আয়েশাকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে আবরার বলল, ডিভোর্সের কথা 100 বার বলেন কেন শাশুড়ি আম্মা? ওইটা ডিভোর্স পেপার ছিল না, জাস্ট প্রেমপত্র ছিল। আপনার মেয়েকে জিজ্ঞাসা করে নেন। আবরার এবার আতিয়াকে বলল, এই যে ঘরওয়ালি, এইভাবে আর লজ্জায় লাল বেগুনি গোলাপি না হয়ে
শাশুড়ি আম্মাকে বলে দেন যে আমি কেমন প্রেমের চিঠি দিয়েছিলাম। আবরারের এমন কথা শুনে আতিয়া আবরারের দিকে রাগে চোখে তাকালো। আতিয়াকে তাকাতে দেখে আবরার চোখের ইশারায় বলতে বলল। আতিয়া তার মায়ের দিকে ঘুরে বলল, আম্মু ওইটা ডিভোর্স পেপার ছিল না। আতিয়ার কথা শুনে মিসেস আয়েশা বলল,